গত রাত্রে রিয়াল মাদ্রিদ তারা 4-1 স্পানিয়লকে লা লিগাতে হারাইছে এবং 3টা পয়েন্ট নিয়ে তারা মাঠ ছাড়ছে। ওইখানে বলা যায় ওই ম্যাচে শুরুর দিকে অনেক চেষ্টার পরেও রিয়াল মাদ্রিদ গোল পাইতেছিল না এইরকম ছিল। ফার্স্ট হাফ একদম গোললেস ছিল, বারবার ট্রাই করতেছে কিন্তু কোনো গোল হচ্ছে না। একের পর এক অ্যাটাক করতেছে কিলিয়ান এমবাপে, রদ্রিগো, মানে দাঁড়াতে দেয় নাই তাদের ডিফেন্ডারদের, কিন্তু তবুও কোনোভাবেই গোল হইতেছিল না। তাদের ডিফেন্ডার মানে তাদের গোলকিপার থেকে শুরু করে তাদের প্রত্যেকটা ডিফেন্ডার অনেক বেশি সলিড ছিল ফার্স্ট হাফে, কিন্তু এই রেসটা সেকেন্ড হাফে গিয়ে কাটে। যদিও স্পানিয় তারা আগে গোল পায়, এখানে একটা অন গোল হয়। ত্রিবো কর্তোয়া তার নিচ দিয়ে পায়ের ফাঁক দিয়ে বলটা মানে পায়ে এক পাশে লেগে ওটা ভেতরে ঢুকে যায়। তো এইরকম গোল আমরা আগেও দেখছি, মানে কর্তোয়ার কাছ থেকে যে এইটা নতুন তা না, এরকম আগেও দেখা গেছে। তারপরে তো গিয়ে রিয়াল মাদ্রিদ তারা গোল পায়, দানি কারবাহাল সে ওপেন করে। তারপরে রদ্রিগোর একটা গোল ছিল, ওইটা খুবই ভালো কম্বিনেশন ছিল, মানে অ্যাসিস্টটা আসছিল হইতেছে ভিনিসিয়াসের কাছ থেকে। ওইটা ভালো একটা বল ছিল, ক্রসটা ছিল টেকনিক্যাল টেকনিক্যালি এইটাই হয়েছে। মানে ডাগ আউট যখন মানে ওই সময়ই ডাগ আউটের দিকে ক্যামেরাটা দেখাইছিল, তখন কোচের মানে কার্নো আঞ্চলত্তির কাছ থেকে যেই ধরনের রিয়াকশন দেখা গেছে তাতে পরিষ্কারভাবে বোঝা যাইতেছে যে এটা মানে ওনার খুবই ভালো একটা পরিকল্পনা ছিল। তো তারপরে গিয়ে তো ভিনিসিয়াস গোল পায় কিলিয়ান এমবাপের অ্যাসিস্ট থেকে। তো ওইটা মানে তাদের গতকালকে কম্বিনেশন ভালো ছিল, মানে তাদের স্ট্রাইকিং পজিশনটাতে বা অ্যাটাক লাইনে। যদিও ভিনিসিয়াস জুনিয়র সে স্টার্ট করে নাই, সে বেঞ্চ থেকে পরে আসছিল, তবুও সে আসার পরে যে খুব বেশি ঝামেলা হয়েছে তা না। গতকালকে কিলিয়ান এমবাপে সে তো পেনাল্টি থেকে একটা গোল করছিল, কিন্তু পেনাল্টি ছাড়াও আরও যেই তার কন্ট্রিবিউশনটা আছে ওইখানে সে বলটা সাপ্লাই করে করে বা অন্যদেরকে নিয়ে কম্বাইন করে যে খেলাটা ওইটা করছিল, তো ওইটা খুবই ভালোভাবে ফুটে উঠছে বা ম্যাচে দেখা গেছে। তো এইভাবে যদি তাদের কম্বিনেশনটা মিলতে থাকে তাহলে সামনে সেটা আরও মানে ভালো কিছু অপেক্ষা করতেছে বলে মনে করতেছি। আর ফার্স্ট হাফে তারা গোল পায় নাই, এটা একটা তাদের জন্য মানে চিন্তার বিষয় হইতে পারে যে তারা 45 মিনিটসে কোনো স্কোরই করতে পারে নাই, পরে গিয়ে যেহেতু স্কোর পাইছে। তো তাদের গেমটা বুঝতে বা খেলাটা বুঝতে যদি 45 মিনিটস লেগে যায় তো এইটা তাদের জন্য চিন্তার বিষয় হইতেই পারে। তারা গোল না পাইলেও পরবর্তীতে গোল করে আবার স্টেবল জায়গায় চলে আসতে পারে, এইটা তাদের একটা মানে ভালো দিক। অন্যদিকে আজকে রাত্রে মাঠে নামতেছে বার্সেলোনা। তারা তো কয়েকদিন আগে পয়েন্ট লুজ করছিল ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগে মুনাকোর এগেনস্টে। তো ম্যাচটা আপনারা জানেন সেটা এওয়ে ম্যাচ ছিল বার্সেলোনার জন্য, মুনাকোর জন্য ছিল সেটা হোম ম্যাচ। বার্সেলোনা তাদের এওয়ে ম্যাচে পয়েন্ট লুজ করে আসছে এবং ওইটার পরে এখন লা লিগাতে আবার ভিয়ারিয়ালের এগেনস্টে ম্যাচ দিয়ে আজকে আবার মাঠে ফিরতেছে। তো তারা কি করতে পারে সেটাই এখন দেখতে হবে। তারা তো আগের ম্যাচে পয়েন্ট লুজ করছে বা ওইখানে হেরে আসছে, তো আজকে তাদের ব্যাক করাটা জরুরি তাদের জন্য। তারা কি করতে পারে সেটাই এখন দেখার বিষয়। তারা যদি 3 পয়েন্টস নিয়ে মাঠ ছাড়তে পারে তাহলে তাদের লিগে যেই রকম ধারাটা ছিল, তারা তো একটা ধারাবাহিকভাবে খেলে যাইতেছে লিগে, সেটা তো বলতেই হয়। তো ওই ধারাটা যদি তারা ধরে রাখতে চায় তাহলে তাদেরকে আজকে মানে জিততে তারপরে মাঠ ছাড়তে হবে আর কি। আর তারা যদি পয়েন্ট লুজ করে তাহলে ধরে নিতে হবে যে আগের ম্যাচের রেসটা এখনও রয়ে গেছে। যেহেতু তারা লিগে ভালো পারফর্ম করতেছে তাহলে তাদের পজিটিভিটিটা দেখা যাওয়ার সম্ভাবনাটা আমার কাছে মনে হইতেছে যে বেশি থাকবে। কিন্তু তারা যদি একটু লুজ করে তাহলে আগের ম্যাচের নেগেটিভিটিটা এখনও তাদের মধ্যে রয়ে গেছে এমনটা ধরে নিতে হবে বলে মনে করতেছি। তবে স্কোয়াডে যথেষ্ট পরিমাণ মানে প্লেয়ার্সরা তো আছে যারা আগেও ছিল, চ্যাম্পিয়ন্স লিগের গত ম্যাচেও ছিল। তো আজকের স্কোয়াডটাতেও তা মানে সবাই আছে, তো দেখা যাক তারা কি করতে পারে। পয়েন্ট নিয়ে মাঠ ছাড়াটাই হচ্ছে মুখ্য। চ্যাম্পিয়ন্স লিগের গত ম্যাচটা মুনাকোর এগেনস্টে ওইটা বার্সেলোনার জন্য এওয়ে ম্যাচ ছিল এবং আজকের ম্যাচটা বিয়ারিয়ালের এগেনস্টে ওইটাও এওয়ে ম্যাচ, অর্থাৎ বিয়ারিয়ালের মাঠে খেলা হবে এবং বিয়ারিয়ালের জন্য ওইটা হচ্ছে হোম ম্যাচ। তো এওয়ে ম্যাচ থেকে পয়েন্ট নিয়ে আসাটা কীরকম হইতে পারে বা বার্সেলোনা পারে কি না
সেটাই এখন দেখার বিষয়। চ্যাম্পিয়ন্স লিগের গত ম্যাচের পরে টের স্টেগেনকে নিয়ে অনেক বেশি কথা হয়েছিল যে তার অনেক ধরনের ম্যাচে ভুল হইতেছে বা অনেক কিছুই, মানে তার সমালোচনা শেষ ছিল না তার গত ম্যাচের পরে। তো আজকে তার মানে ট্রেকে ফেরাটা খুবই জরুরি বা তার একটা ভালো অবস্থানে চলে আসাটা দরকার বলে মনে করতেছি, যদি সে গত ম্যাচের সমালোচনার ভারটা কেটে উঠতে চায় এবং সে ফিরতে পারবে বলেও আমার কাছে মনে হইতেছে, কারণ তার তো সেই ক্যাপাবিলিটিটা আছে। লিগের গত ম্যাচটা রিয়াল মাদ্রিদ তারা জিতলেও তারা এখন অবধি মানে টেবিল টপে নাই। বার্সেলোনা এখনও টেবিল টপে আছে, তবে রিয়াল মাদ্রিদ যেহেতু তাদের জয়ের দ্বারাটা মানে বলা যায় যে ধরে রাখতেছে, এটা যদি সামনে ধরে রাখতে পারে আর বার্সেলোনা যদি কোনোভাবে হুঁচট খাইতে পারে, তাহলে রিয়াল মাদ্রিদ তারা উপরে যাওয়ার সম্ভাবনা থাকবে। আজকের ম্যাচে বার্সেলোনা কী করে সেইটার উপরে অনেকটাই নির্ভর করতেছে রিয়াল মাদ্রিদের অবস্থানটা কোথায় থাকতে পারে। রিয়াল মাদ্রিদ তারা যথেষ্ট পরিমাণ পজিটিভিটি মানে দেখাইতেছে, যদিও শুরুর দিকে তারা পয়েন্ট লুজ করছিল, ওইখানে ড্র করছিল, যে এখানে ড্র করলে তো দুইটা পয়েন্টস ইম্পর্ট্যান্ট, দুইটা পয়েন্টস লুজ করার মানে অনেক বড় চান্স, চান্স না মোটামুটি কনফার্মেশনই চলে আসে। তো এইটা তাদের হয়েছিল, তো ওইখানে গিয়ে তারা বার্সেলোনা থেকে পেছনে পড়ে। যেহেতু এখন বার্সেলোনা সামনে আছে আর আজকে বার্সেলোনার ম্যাচ, যদি বার্সেলোনা আজকে পয়েন্ট লুজ করে মানে কোনোভাবেই যদি দুইটা পয়েন্ট লুজ করতে পারে মানে লুজ করে ফেলে, তাহলে তো রিয়াল মাদ্রিদ তারা সামনে মানে আসার বা সমানে আসার একটা সম্ভাবনা চলে আসবে। কিন্তু তারা যদি মানে জিতে ফেরে তাহলে তো 3 পয়েন্টস পাইবে, আর 3 পয়েন্টস পাইলে তো মানে অবশ্যই উপরে থাকবে। পাবলো গোবি এবং ডি ইয়ং, এই দুইটা প্লেয়ারকে বার্সেলোনা অনেক দিন থেকে পাইতেছে না, কারণ হইতেছে এই দুইটা প্লেয়ার ইনজুরিতে। তো এই দুইটা প্লেয়ারের সার্ভিস থেকে বার্সেলোনা একদম বঞ্চিত। বার্সেলোনা যেই প্লেয়ার্সগুলারে অনেক মানে স্ট্যান্ডার্ড বা অনেক উচ্চ লেভেলের বেতন দিতেছে কিংবা স্যালারি দিতেছে, এর মধ্যে এক নম্বরে আছে ফ্রাঙ্কি ডি ইয়ং। তো এই প্লেয়ারটা এত সময় বাইরে থাকা কিংবা ইনজুরির কারণে মানে খেলতে না পারাটা বার্সেলোনার জন্য অবশ্যই একটা খারাপ বিষয়, বা এইটা বার্সেলোনাকে অনেক বেশি মানে সংকটের মধ্যে ফেলতেছে বলেও মনে করতেছি। তো এই প্লেয়ারটা খুবই দ্রুত মানে ফিরে আসাটা জরুরি। তার মানে বার্সেলোনার হিসাব অনুযায়ী তো মানে বার্সেলোনার হিসাব অনুযায়ী তো অবশ্যই তাকে মাঠে দরকার। আর এই প্লেয়ারটা মানে যেই ধরনের ক্যাপেবল বা তার যে ধরনের যোগ্যতা আছে, সেও অবশ্যই বার্সেলোনার জন্য মানে ভালো কিছু করার তার মানে অনেক বেশি সম্ভাবনা আছে বলেই আমি মনে করতেছি। যেহেতু সে একটা লম্বা সময় ধরে মোটামুটি অনেকটা লম্বা সময় ধরে বার্সেলোনার সাথে আছে এবং তার তো চুক্তি অবশ্যই আছে। তো সে বার্সেলোনার সাথে থাকলে বার্সেলোনার ক্ষতি হবে বলে আমার কাছে মনে হচ্ছে না। এই প্লেটা যখনই মাঠে থাকে তাকে যথেষ্ট পজিটিভলি দেখা যায় এবং সে তার সর্বোচ্চটুকু দিয়ে খেলার চেষ্টা করে। আজকে রাতে বিয়ারিয়ালে ম্যাচের জন্য ফেরান তুরেস সে তো মানে স্কোয়াডে নাই, সে স্কোয়াডে থাকবে না, এটা তো স্বাভাবিক, কারণ সে লাস্ট ম্যাচে লিগের লাস্ট ম্যাচে রেড কার্ড পাইছিল। তো আজকের ম্যাচে সে ব্যান। তো মানে এই প্লেয়ারটারও সার্ভিস বার্সেলোনা আজকে পাবে না। তারও যথেষ্ট পজিটিভিটি ছিল বিগত ম্যাচগুলোতে, যেখানে বার্সেলোনা একের পর এক পয়েন্ট পাইতেছিল। তো এই প্লেয়ারটা নাই, তো তার জায়গাটা অন্য যারা আছে তাদের দিয়ে ফিল আপ করতে হবে। অন্যদিকে রবার্ট লেভানডস্কি সে গত ম্যাচ এবং এর আগের ম্যাচ এই দুইটাতে স্কোর পায় নাই, অর্থাৎ ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গত ম্যাচ মোনাকোর এগেনস্টে এবং এর আগের ম্যাচ বার্সেলোনা লিগে 4-1 যেই ম্যাচটা উইন হয়েছিল ওইখানেও সে স্কোর করতে পারে নাই, অর্থাৎ দুইটা ম্যাচেই সে স্কোরলেস অবস্থায় আছে। তো আজকের ম্যাচে সে কী করতে পারে সেটাই দেখার বিষয়। আজকে যদি স্কোরলেস থাকে তাহলে টানা 3টা অফিসিয়াল ম্যাচ তার স্কোরলেস থাকাটা হয়ে যাবে, যেটা বার্সেলোনা কোনোভাবেই প্রত্যাশা করবে না। অর্থাৎ একটা দলের মেইন স্ট্রাইকার সে মানে টানা 3টা অফিসিয়াল ম্যাচ গোললেস থাকবে, এইটা কোনোভাবেই ওই দল প্রত্যাশা করবে না। তো সে দেখা যাক কী করতে পারে। তার মানে মানে একটা পারফরমেন্সের ধারায় ফিরে আসাটা তার ক্লাবের জন্য এবং তার নিজের জন্য অবশ্যই দরকার বলে মনে করতেছি। সে যদি এভাবে চলতে থাকে তাহলে সেটাকে অফ ফর্ম ধরে নেওয়াটা মানে খুবই যে অযৌক্তিক হবে সেটা মনে করতেছি না। আর অন্যান্য যারা আছে বার্সেলোনার স্কোয়াডে তারা তো অবশ্যই আছে, দেখা যাক তারা কতটুকু কী করতে পারে। 3 পয়েন্টসটাই দরকার তাদের জন্য যদি তারা
টেবিল টপটা ধরে রাখতে চায় এবং আহ, তারা যদি তাদের পয়েন্টসটা প্লাস করতে চায়